ড্রয়িং রুমে বসে স্ত্রীর সঙ্গে টিভি দেখছিল বড় ভাই আসিফ আর তুলনা। তখনই রেগে মেগে রুমে ঢুকে রিমোটটা ঠাস করে ফ্লোরে ফেলে দেয় ছোট ভাই রানা। তুই হুট করে এসে আমার রিমোটটা কেন ফেলে দিলি? কি হয়েছে তোর? ন্যাকামি করো না তো, তুমি কিছু জানো না বুঝে। তুমি ভালোই ভালো এই বাড়ি বিক্রি করবে কিনা তাই বলো। চুপ, বারবার একই কথা বলবি না, ভাল লাগে না আমার। আমি যখন বলেছি আমি বাড়ি বিক্রি করব না তো করব না। ফের এসব কথা আর আমাকে বলতে আসবি না, মনে থাকবে? কি মনে থাকবে? মগের মূল্য পেয়েছো তুমি। আমি আবারও বলছি, আমার বাড়ির টাকা দিয়ে দাও আমাকে, আমি এই টাকা দিয়ে ব্যবসা করব। তোকে আগেও বলেছি, এখনও বলছি, বাড়ি বিক্রি করব না, মানে করব না। তুই আবার একটা কথা বললে তোকে বের করে দেবো বাড়ি থেকে, তখন বুঝবি কেমন লাগে। ভাইয়া, বাড়িটা তোমার একার না, বাবা মায়ের বাড়ি এটা। সেক্ষেত্রে এখানে আমার অধিকার আছে, আমি আমার অধিকার চাইছি, তোমার থেকে ভিক্ষে চাইনি। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন যাতে এই বাড়িটা কখনো বিক্রি বা নষ্ট না করি। বাবা বহু কষ্টে বাড়িটা করেছিলেন, আর তুই সেই বাড়িটা বিক্রি করতে চেয়েছিস? এটা কখনোই সম্ভব হবে না। এর ফল ভালো হবে না ভাইয়া, বলে দিলাম ভালো হবে না। ছোট ভাই রানা রুম থেকে রেগে চলে যেতেই বড় ভাই বসে থাকে আগের মতন। মনে তার দুশ্চিন্তার ছাপ। ভাইকে যে কি করে বাড়ি বিক্রি করানোর পথ বন্ধ করবে তা জানা নেই আসিফের। এ নিয়ে রোজ রোজ বলতে গেলে অশান্তি হয়ে গেছে। বাড়িটা দুই ভাইয়ের, সেজন্য বাড়িতে একসঙ্গে থাকে রানা আর আসিফ। কিন্তু এক একজনের রান্নাবান্না ভিন্নভাবে হয়। রানারাও আসিফের সঙ্গে একসঙ্গে খায় না, আসিফরা কখনো রানাদের সঙ্গে খায় না। রানাদের বাবা মা মারা গেছে। বাবা মা মারা যাবার পরই রানা কেমন যেন বদলে গেল চোখের নিমিষে। আসিফ সেটা বুঝেও চুপচাপ থাকে। শুরুতে একসঙ্গে ছিল, তারপর আলাদা হয়ে গেল, আর এখন বাড়িটা বিক্রি করতে চাইছে, যা আসিফ কখনোই হতে দেবে না। কি গো, এভাবে দম মেরে বসে থাকবে নাকি তুমি? রানা ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলছে, সেজন্য তুমি মন খারাপ করে বসে থাকলে চলবে? মন খারাপ করো না এভাবে। কি বলবো বলো, ভাইটা যে চোখের সামনে বদলে গেল এভাবে, তা কি করে বোঝাবো? এই দুঃখ কোথায় রাখবো আমি? সবই ওর বউ ঋতু আসার পরে হয়েছে। আগেও একলা ছিল, কিন্তু এখন তো আরও একলা নেই। ওর বউ হয়েছে, এখন তো বউয়ের কথা শুনতেই হবে, তাই না? তা ঠিকই বলেছ, ওর বউ আসার পর থেকে কেমন 2 মাসের ভেতরে আলাদা হয়ে গেল। অথচ আগে তোমার হাতে রান্না কত পছন্দ করত, আর ও এখন কত পরিবর্তন হয়ে গেছে। বউর কথা মতন ভাইয়ের সঙ্গে অশান্তি করে। আমরা থাকি একে বাড়িতে, কিন্তু যেন অপরিচিত মানুষ। দরকার বাদে কেউই কারোর সঙ্গে কোনো প্রকার কথা বলি না। যেমন আজকে রানা তেড়ে আসলো বাড়ি বিক্রি করে দেবার জন্য। তুলনা বুঝল আসিফ মনে মনে খুব কষ্ট পেয়েছে আজকে রানার কথা শুনে। সেজন্য তুলনা আসিফের মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ, তারপর বলল, মন খারাপ করুন আসিফ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হয়তো এতে ওনার ভালো জড়িয়ে আছে, আমরা সময় হলে সবটা দেখতে পাবেন। সেটাই যেন তোমার কথাই সত্যি হয়। বুঝলে তুলনা, আমি যে নিজের ছোট ভাইয়ের থেকে এরকম ব্যবহার মেনে নিতে পারছি না, কেমন জানি লাগছে, বিশ্বাস করো। তুলনা কিছু না বলে আসিফকে নিয়ে রুমে চলে গেল। বাড়িতে ফিরে মন খারাপ করে বসে আছে রানা। ঋতু কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো রানা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়েছে? আজকে যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে? আমার চাকরিটা যে আর নেই ঋতু, চাকরি থেকে বের করে দিয়েছে আমাকে, কাজে ভুল করার জন্য। কি, তোমার চাকরি চলে গেছে রানা? কি বলছো কি তুমি? তোমার চাকরি চলে গেছে, এখন কি হবে আমাদের? আমরা চলবো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না। মাসের শুরু, বেতন পেতাম কদিন পর, আর এখনই বের করে দিল চাকরি থেকে। কি করে যে সংসার চালাবো? উপায় একটাই আছে, এখন এবার অন্তত তোমার ভাইয়ের কাছে সম্পত্তির ভাগটা চাও। বাদ দাও না ঋতু, ভাল লাগছে না এমনিতে। তার উপর এখন ভাইয়ের সাথে অশান্তি করে কোনো লাভ নেই। লাভ নেই বললেই হবে? এরকম করে করে তো নিজের অধিকার ছেড়ে দাও তুমি। বোকা পেয়ে একেবারে তোমার থেকে ভালো জব্দ করছে তোমার ভাই। যাচ্ছি আমি ভাইয়ের কাছে, তুমি তোমার জ্ঞানঘানানি বন্ধ করো। ভাল লাগে না তো রোজ রোজ অশান্তি। রানা আর ঋতু মিলে ড্রয়িং রুমে যায়। সেখানে তুলনা আর আসিফ বসেছিল। রানা গিয়ে বলতে লাগলো, দেখো ভাইয়া, আমার অশান্তি বা ঝগড়া করার মুড নাই। তুমি আমাকে আমার অধিকার বুঝিয়ে দাও, আমার টাকার দরকার আছে। কদিন আগে না মাত্র গেলি এসব সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে, এখন আবার আজকে এসেছিস? ভাইয়া, আমাকে রাগিও না, আমার টাকার প্রয়োজন, আমি ব্যবসা করব। তুমি আমাকে আমার সম্পত্তির ভাগ দাও, ওটা আমি বিক্রি করে দেব। বেশ, তোর যখন এত টাকার দরকার, তুই আমাকে বল, আমি টাকা দিচ্ছি। কত লাগবে বল? রানা কিছু বলার আগেই ঋতু বলে উঠল, আমার স্বামী আপনার থেকে টাকা নেবে কেন? যেন পরে আপনি ওকে টাকা দিয়ে খোটা দিতে পারেন যে আপনার টাকা নিয়ে এসে বড়লোক হয়েছে, তাই জন্য না? এসব হবে না, আমার স্বামী নিজের পায়ে দাঁড়াবে। পাশ থেকে আসিফের স্ত্রী তুলনা বলে উঠল, দেখো ঋতু, মুখটা সামলে কথা বলিও, ভুলে যেও না আসিফ সম্পর্কে তোমার ভাসুর হয়। দেখো ভাবি ভাইয়া, টাকাটা আমার খুব প্রয়োজন। আমার চাকরিটা চলে গেছে কিছুদিন আগে, এখন খরচা করার মতন টাকা আমি কোথায় পাবো? আমি যদি ব্যবসা না করি, আর আমাকে তো ব্যবসা ধরতেই হবে। চাকরি পাওয়া তো এত মুখের কথা না, চাকরির জন্য অপেক্ষা করতে হবে, চলতে তো হবে, তাই না? ব্যবসা করবার জন্য চাই টাকা, আর সে টাকা ভাইয়া আমাকে দেবে, সম্পত্তির ভাগ দেবে, ব্যাস।
আসিফ ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, এই ব্যাপার তুই চিন্তা করিস না ভাই, আমি তোকে টাকা দেব, কিন্তু বাবা মায়ের শেষ স্মৃতি বাড়িটা বেচার চেষ্টা করিস না ভাই, এটা বিক্রি করা যাবে না। তোর ব্যবসার জন্য টাকা দরকার, সেগুলো আমি তোকে দেব, তুই টেনশন করিস না ভাই আমার। রানা কিছু বলার আগে ঋতু তেড়ে বলল, দেখেন ভাইজান, আমরা কারো দয়া নিতে পারবো না, এটা তো আপনাকে বলে দিলাম, তাহলে বারবার এক কথা কেন বলছেন আপনি বলুন তো? ঋতু, আমি যখন বলেছি বাড়ি বিক্রি করব না, তো বিক্রি করব না। বেশ, আমিও দেখে ছাড়বো এই বাড়িটাকে আপনি আঁকড়ে ধরে রাখেন কিভাবে। এই বলে ঋতু রেগে মেগে রুম ছেড়ে চলে যায় রানাকে সঙ্গে নিয়ে। ঋতু, তুমি সবসময় এরকম মাথা গরম করো কেন? ভাই তো বলেছিল ভাই টাকা দেবেন আমাকে, তাহলে তো হতো, কিন্তু তুমি না বললে কেন? এটাই হচ্ছে তোমার সমস্যা, বুঝলে? অতি ভাই দরদি যাকে বলে, আমরা ওনা থেকে ভিক্ষে নেব নাকি? আমরা ভিখারি নাকি পরে খোটা শোনার জন্য? তাহলে কি করবে এখন তুমি? একটা প্ল্যান আছে আমার কাছে। এই বলে ঋতু রানাকে সে প্ল্যানের কথা বলে দিল সে রাতেই। শোনো, আমি সম্পত্তির দলিল রেডি করেছি, রাতে ভাই ঘুমালে ওনার হাতে টিপছাপ নিয়ে ফেলবে, ব্যাস, কোনো জ্ঞানখানারি ছাড়াই সম্পত্তি আমাদের দখলে একেবারে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। তোমার এই প্ল্যানে তো সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রাতে প্ল্যান মোতাবেক রানা আর ঋতু পা টিপে টিপে আসিফদের ঘরে গেল। ভাই দরজা লাগিয়ে ঘুমায় না, এটা রানা আগে থেকে জানত, সেজন্য কাজটা করা তাদের জন্য আরও বেশি সহজ হয়ে গেছে। দরজার পাশে ঢুকতেই রানা আসিফের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। আড়ি পেতে শোনার চেষ্টা করছে আসিফ ঠিক কি কথা বলছে। তুলনা, ভাইটা আমার বড্ড কষ্ট পাচ্ছে গো, কিন্তু বাবার শেষ স্মৃতিটা যে আমি বিক্রি করতে পারবো না, ও হয়তো ভাবছে আমি সম্পত্তির লোভে এরকমটা করছি, কিন্তু সেরকম কিছু না। এদিকে বেচারা চাকরিও চলে গেছে, আমি বললাম আমার সঙ্গে থাকতে, বোর কথায় তাও শুনল না। আচ্ছা, কি করবে এখন ভেবে দেখলে কিছু? আচ্ছা শোনো, ও তো আমার কাছ থেকে টাকা নেবে না, আমি বরং কালকে আমার জমানো 1,00,000 টাকা থেকে অজ্ঞাত নামে ওর কাছে টাকা পাঠাবো। আমার টাকা তো নিতে ওর আপত্তি, কিন্তু অজ্ঞাত নামের টাকা তো নিতে তার কোনো অসুবিধা হবে না। এই টাকাগুলো দিয়ে ও বরং কয়েক মাস চলতে পারবে, ততদিন একটা না একটা চাকরি জোগাড় হয়ে যাবে, দেখো। হ্যাঁ, তা করে দেখো কালকে। ভাইয়ের কথা শুনে অনুতপ্ত হয়ে কেঁদে দিল রানা, কাঁদতে কাঁদতে ভাইয়ের পা জড়িয়ে ধরে বসে আছে। এ কি, এত রাতে তোরা আমার রুমে কি করছিস? অপরাধ করতে এসেছিলাম ভাইয়া, এখন অনুতপ্ত হয়েছি। আমার কোনো সম্পত্তি লাগবে না ভাইয়া, ঋতুর কথা এতদিন অন্ধ ছিলাম আমি তোমার সঙ্গে মিলে কাজ করব। বাবার দেওয়ার শেষ স্মৃতিটা আমি কিছুদিন নষ্ট করব না, আমার কোনো সম্পত্তির ভাগ লাগবে না ভাইয়া। দেখুর পাগল, এর জন্য কাঁদতে হয় নাকি? তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটা আমার জন্য বড় ব্যাপার। এই বলে আসিফ তার ছোট ভাইকে জড়িয়ে ধরে নিল হাসি মুখে। বুঝি না ভাবি, তোমার কি সমস্যা? কারণ ছাড়া আমার সাথে লেগে থাকো। কি ক্ষতি করেছি আমি তোমার? সবসময় মত পেতে থাকো, কি করে আমাকে কথা শোনাবে? খামাকে ঝামেলা করো না, মন মেজাজ ভালো নেই, তোমার সাথে কথা বলার মুড়ে নেই আমি। হ্যাঁ, এখন থাকবে না, যখন আবার ভাইয়া আসবে তার সামনে ভালো সাজার নাটক করে থাকবে। তুমি বাপু পারো বটে, কত রং ঢং যে দেখবো তোমার। আমি বলে রাখলাম, আমার সাথে লাগতে এলে চুল একটাও আস্ত থাকবে না তোমার, তাই ভেবে চিনতে এসো। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে ইচ্ছে হচ্ছে বুঝি? তোমার সে আসে ঘুরে বালি, চুপচাপ নিজের রুমে বসো, আমাকে জ্বালাতে আসো না। আমার বইয়েই গেছে। আমার ভালো লাগছে না মিষ্টি, জ্বালিও না। তোমার কোন বাড়া বাধা চাই দিয়েছি আমি? সকাল সকাল শুরু করেছো, কোথায় দাওনি তা বলো। আমার ভাইটাকে বশ করে রেখেছো, সামান্য বিষয়ে ঝামেলা করছো, এরপরও বলো কোন ভাড়া বাধা চাই দিয়েছো? ছোটলোক পরিবার থেকে মেয়ে আনার কুফল এটা। মুখ সামাল দাও, ছোটলোক পরিবার মানে কি? তোমরা বড় পরিবার হয়ে কোন রাজ্য উদ্ধার করে ফেলেছো শুনি? উঠতে বসতে আমাদের থেকে জঘন্য আচার আচরণ তোমাদের। আগে জানলে এই বাসার বউ হয়ে আসতাম না। আসতে না? কে আসতে বলেছিল? তোমরা নাইলে আমরা বেঁচেই যেতাম। এখনো তো পারো চলে যেতে, মুন্ডু চিবিয়ে খাচ্ছ কেন? মিষ্টি, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাইয়ের বউ, কথাবার্তা সাবধানে বলো। মিষ্টি ভেঙচি কাটল, ছায়া হাতে থাকা বাসনপত্রগুলো শব্দ করে একে একে রাখল। সে শব্দে বিরক্ত হয়ে রুমে থাকতে না পেরে বেরিয়ে এলো ছায়ার দেবর সোয়াদ। কি হয়েছে, বাসায় গিয়ে থাকতে দেবে না নাকি? আল্লাহর ফজর ওয়াক্তেও তোমাদের ননদ ভাবের ক্যাচাল শুরু হয়ে গিয়েছে। এটা একটা ভদ্রলোকের বাসা, রোজ রোজ চিল্লাফাল্লা করে আশেপাশের মানুষকে কি জানাতে চাও তোমরা? সাধারণ কমন সেন্স নেই তোমার? এত শব্দ কেন করছো? অফিসের একটা প্রজেক্টের ফাইল রেডি করছিলাম, তোমাদের কারণে আজ সেটা সম্পন্ন করতে পারবো না বলে মনে হচ্ছে। বেদে বাড়ি বানিয়ে ফেলেছে, বাসাকে আর বাসা মনে হয় না, বস্তির গোড়াও মনে হয়। মিষ্টি না হয় ছোট, তুমিও কি তাই? তোমার তো উচিত সিচুয়েশন বোঝা, আর তুমি ওর সাথে জোড়া বেঁধে ঝগড়া করো। বস্তির মেয়ে ঘরে তুললে কি আর মনে হবে ছোট ভাইয়া? আমার ভাইয়ের সংসারে করতে হয়েছে না, তা ফলাতে হবে তো। হ্যাঁ, সবাই পারবে আমার সাথে, আমি উড়ে এসে জুড়ে বসেছি না। নিজের মনের দোষ দেখেও না দেখার ভান করবে। যত দোষ নন্দ ঘোষ, আমি হলাম সেই নন্দ ঘোষ। কোনো দোষ না করেও সব দোষ আমার। ফিরুক রাজশাহী থেকে, থাকবো না তার বাড়ি, করবো না তার সংসার। ছায়া আঁচলে মুখ গুছে চলে গেল। মিষ্টি মুখ টিপে হেসে উঠল।
তা দেখে সোয়াদ ধমক দিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস তুই, এত উড়িস না, পাখা কেটে ফেলবো। সংসারে টুকটাক ঝামেলা হবে, এর জন্য সেগুলো টেনে হিচড়ে বড় করার কি দরকার? নিজেদের ঝামেলা নিজেরা মেটালেই সমাধান হয়ে যায়, তা না করে পূর্বের ঝামেলা রেশ ধরে আবার ঝামেলা করছিস। একদম ঠিক করেছি, গতকাল রাতে শুধু শুধু আমাকে কথা শোনালো, ছাড়ো দিতে বলছে। আমি সুন্দর করে বললাম একটু পর দিচ্ছি ভাবি। ওমা, অমনি এক গাতে কথা শুনিয়ে দিল। আমিও সকাল সকাল এমন করলাম। সোয়াদ দীর্ঘশ্বাস ছাড়ল। ননদ ভাবের ক্যাচাল শেষ হবার নয়, নিজেদের মধ্যে রেশারেশি লেগে রয়েছে। সন্ধ্যাবেলা 2 কাপ চা নিয়ে ছোট ভাইয়ের রুমে প্রবেশ করলো মিষ্টি। ভাইকে 1 কাপ চা দিয়ে খাটের কোনায় আরাম করে বসল। ভাবিকে দিয়েছিস? কি দিব? কি দিবি মানে? আমরা যা খাচ্ছি তাই দিবি? পারবো না, নিজেটা নিজে বানিয়ে খাক। আমার কোনো ঠেকা পড়েনি। আমার সাথে ঝামেলা করবে, আবার আমার হাতের বানানো চা খাবে? এ তো হবে না। আমার হাতের কিছু খেতে হলে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার মন মতো হতে হবে। তোমার ভাবি সেরকম না, এর জন্য তার সাথে কোনো খাতির নেই আমার। কিসের এত চাপা দ্বন্দ্ব তোদের মাঝে বলবি? তোদের দেখলে একজন একজনের চিরশত্রু বলে মনে হয়। সারা জীবন কি বাপের বাড়িতে থাকবে? শ্বশুর বাড়ি যাবি না? তো ননদ যদি তোর সাথে এমন করে তখন কি করবি? চুলের মুঠি ধরে ঘুনি মারবো। আমার সাথে লাগতে আসার ফল ভালো হবে না। তাহলে তোকেও চুলের মুঠি ধরে ঘুনি মারুক। শোন মিষ্টি, বাড়িতে তোরা মহিলা মানুষ 2 জন, তোদের নিজেদের মিলেমিশে থাকতে হবে। এত রেশারেশির প্রয়োজন নেই। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতে পারিস না। ধর হঠাৎ করে 2 জনের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যাস, তাহলে আরেকজনের খবরও পাবি না। কেউ তো রুম থেকেও বের হোস না। শেষ কবে তোরা ভালো করে কথা বলেছিস তাও আমি ভুলে গিয়েছি। এক ভাবির সাথে এই অবস্থা, আমার বইলে যে কি করবি আল্লাহ মালুম। যখনই চাই সব ভুলে ভালো ব্যবহার করব, তখনই কোনো না কোনো ঝামেলা পাকায়। দোষ আমার একার নয়, এক হাতে তালি বাজে না ভাইয়া। যে কথাগুলো আমাকে বললে সেগুলো ভাবিকেও বলতে যাও, দেখবে 4টা নাচন দিয়ে তোমাকে কি কথা শোনাই। অতএব বৃথা বাক্য ব্যয় করো না। যেভাবে চলছে চলতে দাও। এভাবে চলতে পারে না। তোরা একে অপরের সাথে চলিস না। কে কার ক্ষতি করতে পারবে, কথা শোনাতে পারবে, সে প্রতিযোগিতা করিস। একটাবার কি প্রতিশোধ ছাড়া ভালোবাসার কথা চিন্তা করেছিস? এই যে এখন যদি চানি তার কাছে যেতে, সে